প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশের মানুষের ভোটার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, বাংলাদেশের এই দলকে, জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনকে বাংলাদেশের তার প্রান্তের লোকের কাছে নিয়ে যাওয়ার জন্য তিনি দিন রাত্রি পরিশ্রম করছে। আর তিনার দলে আমরা যারা এই পবিত্র দায়িত্ব রেখেছি, আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন, তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে সংগঠনের রাজনীতি করতে গিয়ে আমরা পিছিয়ে পা হয়ে রাজনীতি নিজের ব্যক্তিগত জন্য করতে এসেছি আমরা, এটি আমরা কেউ বলতে পারবেন না। রাজশাহীর এই দীক্ষিত রাজপথে আমার যেমন অল্প হলেও 30 বছর রাজনীতি হয়ে গেছে। আমার সহযোদ্ধা ছোট ভাইরা, আপনারা যারা রয়েছেন, সহযোদ্ধা আমার বড় ভাইরা এখানে রয়েছেন, তাদেরও আমার আগে রাজনীতি হয়েছে। আমার পরে অনেক নেতাকর্মী এখানে রয়েছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হয়েছেন। আজকে সেই জন্য আপনাদের এখানে প্রিয় নেতাকে আপনারা পেয়েছেন, মন খুলে আপনারা আপনাদের প্রস্তাবনা দিবেন। ঘরের ভিতরে কেউ প্রস্তাবনা দেওয়ার দরকার নাই, এখানে বক্তব্য দিবেন, এখানে প্রস্তাবনা দিবেন। আমি প্রিয় নেতার সামনে বলতে চাই, রাজশাহীর রাজনীতির রাজপথে আমরা যদি ব্যর্থ হয়ে থাকি, আপনি আমাদেরকে এদের সামনে, আমি এখানে আমার পথ থেকে আমি প্রত্যাহার হয়ে যাবো ইনশাআল্লাহ। আজকে রাজনীতি করেছি দীর্ঘদিনের, আমরা রাজপথ থেকে বেড়ে ওঠা আপনারা আমরা সকলে এখানে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলে রাজনীতি করি। আমাদের রাজশাহী এটি বৃহত্তর মহানগরী। বিএনপি যদি 3টা বিভাগে ধরা হয়, একটি ধরে ঢাকা, একটি ধরে চিটাগাং, তারপরে ধরে রাজশাহী। সেই রাজশাহী মহানগরীতে আমরা বসবাস করি, আর সেই রাজশাহী মহানগরীতে আমরা নেতৃত্ব দিই। অতএব এখানে আমরা কেউ কোন রাজনীতি, কারো দয়া মায়াতে, কারো কোন ব্যবস্থায়, কারো কোন দয়া দীক্ষিণাতে আমরা নেতা হই না। এখানে আমরা স্পষ্ট বলতে চাই, আমরা যেমন খুনি হাসিনার গুন্ডা বাহিনী, খুনি হাসিনার দাবেদারকে রাজশাহী শহরের এই বিগত আন্দোলনের আমি মাহফুজুর রহমান রিটন, আমার যেতে 52টা মামলা, রাজশাহী শহরে কোনো নেতা নাই। আজকে আমার সদস্যদের সহ যে নির্যাতন হয়ে যত কিছু হয়েছে, অন্য কোনো যুবনেতা হয় নাই। আন্দোলন সংগ্রামে অনেক নেতাকে আমরা বলেছিলাম যে আসুন, আপনাদের এখন পরীক্ষা দেওয়ার সময়, অন্তপক্ষে আপনারা রাজপথে থেকে আপনারা এই 5ই আগস্টের পূর্বে অন্তপক্ষে কিছু প্রোগ্রাম করেন, যে প্রোগ্রামের ফুটেজ গুলো আপনারা দিয়ে হয়তো আপনাদেরকে নিজেকে পরিচিত করতে পারবেন। অনেক নেতাকে পাইনি ভাই, অনেক নেতাকে সাধ্য পাইনি ভাই। আমরা প্রত্যেকটি জায়গায় এমনও প্রোগ্রাম হয়েছে 10 জন ছাড়া আমরা 11 জন পাই নাই। এমনও প্রোগ্রাম গেছে 5 জন গেছি, 10 জনও পাই নাই। আমাদেরকে কেন্দ্র থেকে সেই সময় বকুল ভাই আর টুকু ভাই নেতৃত্বে সারা বাংলাদেশের অঙ্গ সংগঠনকে নেতৃত্ব দিচ্ছিলেন। সেই সময় আমাদেরকে বলে, তোরা এমনই হতভাগা, লোক খুঁজে পাস না। আমরা তখন ওনাদেরকে বলতে চাইলাম যে ভাইয়া, একজন এক মশাল মিছিল করে 5 দিন চলে যায়, আমাদের এখানে আর খুঁজে পাই না। আবার একজন যায়, আর একজন চলে যায়, তোমরা কি করো? বললাম ভাই আমরা যাব, আমাদেরকে যেতে বলেছে, আমরা চেষ্টা করেছি। এখানে আপনারা রয়েছেন সবাই। এই 5ই আগস্টের পরে রাজশাহী শহরে অনেক দলীয় প্রোগ্রাম হয়েছে। আমি প্রিয় নেতার কাছে অনুরোধ করতে চাই, যারা ক্যান্ডিডেট হতে আগ্রহী, যারা দল করতে আগ্রহী, তারা সেন্ট্রাল যুব দলের কোন কর্মসূচি করেনি, তারা দলীয় নেতা হতে পারবে না। কেন্দ্রীয় যুব দলকে মানে না, কেন্দ্রীয় কর্মসূচি মানে না, রাজশাহী মহানগর যুব দলকে মানে না, আর যুব দলের নেতা হবে দলের নেতৃত্ব মেনে, দলের কমান্ড মেনে, দলের সবকিছু মেনে আজকে আমাদেরকে দল করতে হবে। আজকে আমি আমার সদস্য সচিব, আমার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সহ মহানগর যুব দলের অনেক যুগ্ম আহ্বায়করা আমরা বিষয়ে যখন সিদ্ধান্ত নিয়েছি, একত্রিত হওয়ার চেষ্টা করছি। যখন ভেদাভেদ ভুলে গিয়ে আমরা দল কিভাবে সুসংগঠিত করতে হবে, দলকে আমরা কিভাবে নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে, যারা বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, যাদেরকে আমরা পরিচয় দিতে পারিনি, ঠিক সেই মতটা আমরা লক্ষ্য করে দেখছি। আমাদেরকে কর্মসূচিগুলো থেকে ব্যাহত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য আমাদের কর্মসূচি তারা বানচাল করতে চায়। তারা অনেকজন এখন বলে, তুমি রবি
করছো, মানে মিল হওয়াও দোষ, আবার আলাদা থাকাও দোষ। আর আমরা মিল হচ্ছি আমাদের সার্থকতার জন্য নয়, আমরা মিল হচ্ছি আমাদেরকে যে গুরু দায়িত্ব দিয়েছে, আমরা যে সভাপতি সাধারণ সম্পাদক, আমরা যে দায়িত্ব রয়েছে, আমরা কি জবাব দিব যে আমরা আমাদের কমিটি করতে পারি নাই। সেই জন্য আমাদের নিজের কাছে এত সরবের জন্য আমরা যেন না করতে পারি, সেই জন্য আমরা হাতে হাত থেকে আমরা চাচ্ছি যে আপনাদের অন্তরকে পরিচয় দিতে পারি। আমাদের প্রিয় নেতা, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল মোনায়েম মোল্লা ভাই আমাদেরকে ডেকে স্পষ্ট তিনি বলেছে যে তোমাদের দীর্ঘদিন কমিটি হয়ে যাওয়ার পরেও তোমরা কেন ওয়ার্ড কমিটি, থানা কমিটি করতে পারো নাই। আমি ভাইকে বলেছিলাম, ভাই আমাদের 1 মাস সময় ইনশাআল্লাহ আমরা করে দিতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, রাজশাহী রাজনীতিতে আপনারা সবাই অবগত রয়েছেন। এই রাজশাহী রাজনীতিতে বিগত দিনে যারা নেতা, আমাদের শ্রদ্ধাভাজন নেতা, তাদের শ্রদ্ধাকে বলতে চায়, তারা কেন যেন আমরা কোনো কাজ করতে গেলেই তারা যেন আমাদের কাজকে তারা প্রাধান্য দিতে চায় না। আমরা এই রাজশাহীতে রাজনীতি আপনারা আমরা যারা করি, আমি আমার নেতার সামনে বলতে চাই, ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে সুযোগ যদি দেন, আমাদেরকে নির্দেশ দেন, আমরা ওয়াদাবদ্ধ, আমরা ইনশাআল্লাহ আমাদের ওয়ার্ড কমিটিগুলো আমরা করবই। পাশাপাশি থানা কমিটি রাজশাহী মহানগর যুবদল হবে এবং রাজশাহীর ইতিহাসে আমাদের এমন যুবদলের সম্মেলন করব, যে সম্মেলনের মধ্যে ভোটের মাধ্যম দিয়ে আমরা নেতা নির্বাচিত করব। জনপ্রিয়তা নাই, নিজে এক গ্রুপ করবেন আর এসে নেতার নামে বলবেন, আর আসার পর বাইরে যে বড় বড় কথা বলবেন আর নেতা হয়ে যাবেন, এত সহজ যুবদল হবে না। আজকে সেই জন্য আমি প্রিয় নেতা, আমাদের শ্রদ্ধেয় প্রধান অতিথি, আপনার সামনে, আমাদের এই সামনে জাতীয়তাবাদী যুব দলের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা রয়েছে। আমরা ভাই ওইভাবে আমরা কাউকেই ডাকি নাই, এখানে ওপেন হাউস আছে, আপনি জিজ্ঞেস করবেন। আমরা চেয়েছিলাম যে 100 আমাদের এখানে 90 জন যারা সদস্য রয়েছে, যুগ্ম আহ্বায়ক সহ তারাই আমরা বসবো। কিন্তু ভাই আপনি তো আমাদের সকলের অভিভাবক, প্রিয় নেতা, আপনার কথা শুনে তো আর বাইরে কেউ থাকতে পারে নাই। আপনাকে দেখার জন্য তারা অনেকে ছুটে চলে এসছে। আমাদের কিন্তু এখানে কেউ কর্মী নাই ভাই, সবাই মোটামুটি নেতা ইনশাল্লাহ। এর একজন একজন যদি মনে করেন শেষ হলে, আপনি যদি 1 ঘন্টা সময় দেন, তারা 50 জন করে আপনাকে দিয়ে। আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। রাজশাহী রাজনীতির রাজপথ থেকে আমরা সেই সিটি কলেজের ছাত্র দল থেকে আমরা বেড়ে উঠেছি। 95 সিটি কলেজ ক্লাস কমিটির আমি সভাপতি ছিলাম, ছাত্র সংসদের জিএস ছিলাম, ভিপি ছিলাম, ওই কলেজের আমি সেক্রেটারি ছিলাম। আমি সিটি কলেজ থেকে আপনারা আমাকে মহানগর ছাত্র দলের সেক্রেটারি করেছেন, মহানগর ছাত্র দল প্রেসিডেন্ট করেছেন, ছাত্র দল কেন্দ্রীয় সংসদে আমি ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি যুব দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, যুব দলের সেক্রেটারি ছিলাম। কনভেনর আপনারা ইতিহাস জানেন। আমার প্রিয় নেতা আজকে বসে আছে, আমাকে যখন বাদ পড়ে গেছিলাম, আমি আমার আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, তিনি আমার জন্য সহযোগিতা করে আজকে আমি এই পদ পেয়েছি। দেশনায়ক তারেক রহমান আমাকে একটি সুযোগ করে দিয়েছে। আপনাদের আন্দোলন সংগ্রামে রাজশাহীর নেতা কর্মীদের চাওয়া পাওয়াতে আজকে আমি আবার আপনাদের সামনে দায়িত্বে ফিরে এসেছি। আমি কেন্দ্রীয় ছাত্র সংসদের আব্দুল মোনায়েম মোল্লা এবং সুলতান সালাউদ্দিন টুকু ভাই কমিটি আমাকে বিভাগের ভাইস প্রেসিডেন্ট করেছে। আমার মর্যাদা, আমার সম্মান এই দল, এই দেশনায়ক তারেক রহমান আমাদের অনেক কিছু দিয়েছে। আমার পাওয়ার কোনো কিছু নাই ইনশাল্লাহ। আমি শুধু রাজশাহীর এই রাজপথে থেকে বেড়ে যেমন উঠেছি, আপনাদের সাথে পাশে থেকে আমি থাকতে চাই, রাজনীতিটা করতে চাই। এই দীর্ঘ যৌবন জীবন এই রাজনীতিতে শেষ করেছি আমরা, এই যৌবন জীবন আমার এই রাজনীতিতেই। সেই জন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদের নেতারা এসেছে, আপনারা সাংগঠনিক কথা বলবেন, ভাই এক রাত থাকবে। ভাইকে আমি অনুরোধ করবো, যদি কারো আমাদের নেতৃত্বের এখানে বক্তব্য থাকে, আপনি মেহরবানি করে একটু ওপেন হাউস করে যদি 10টা মিনিট কিংবা 20টা মিনিট সময় দেন ভাই, আমার ইনশাল্লাহ আমার বিশ্বাস রাজশাহী জেলার মতো রাজশাহী মহানগরে এখানে কেউ কোনোদিন বলবে না ভাই। আপনি যদি মনে করেন ভাই এখানে তোমরা কি ভাইয়ের সাথে আমাদের সাথে একমত, এখানে আমরা রাজশাহী রাজনীতিতে শুধুমাত্র কিছু
সংখ্যক নিজেদেরকে অনেক বড় মনে করে, বাকি সংখ্যক রাজশাহীর রাজপথ থেকে বেড়ে ওঠা কার কতটুকু কোন জিনিসের মধ্যে মর্যাদা সেটি আমরা এখানকার নেতাকর্মীরা সবাই জানে। আর সেই জন্য আমি অনুরোধ করব যে আসুন আপনারা আমরা সবাই একত্রিত হয়ে জাতীয়তাবাদী যুব দলের যে সমস্ত কর্মকাণ্ড বাকি রয়েছে আমরা সেগুলো শেষ করে আপনারা সকলে আগামী দিনে যে আন্দোলন সংগ্রাম করেছেন, যে কষ্ট করেছেন, সেই কষ্ট প্রতিফলন আপনারা পান। আর আমরাও চাই যে আপনারা এখানে যারা রয়েছেন যোগ্যতা সম্পন্ন অনেক নেতাকর্মী রয়েছেন, যাদের মাঠপথ থেকে রাজপথ থেকে বেড়ে উঠেছেন, অনেকে চলে গেছেন, আবার এসে আমরা গ্রহণ করেছি। কারণ কি হচ্ছে, যে দলটি আমরা সবাইকে নিয়ে করতে চাই, এই দলটি আপনারা আমার সকলে, আমার ব্যক্তিগত দল নয়। সেই জন্য আপনাদের সকলকে আমার মাঝে যদি কোনো কেউ মনে আমার বক্তব্যে কষ্ট পেয়ে থাকেন আপনারা মেহেরবানি করে আমার ক্ষমা করবেন। পাশাপাশি আমরা আপনারা এখানে যারা রয়েছি আমরা, আপনি জানেন কিছুদিন পূর্বে এই আমাদের সদস্য সচিব রবি সে জেলখানাতে, তার সাথে আপনারা এখানে রয়েছেন অনেকে, প্রায় 500-600 নেতাকর্মী আমাদের যুব দলের প্রায় আপনার না হলেও 200 নেতাকর্মী ছিল। আমরা সবাইকে দেখতে পারি নাই, কিন্তু ও যখন জেলে ছিল অন্তপক্ষে ও ইলিশ মাছের পেটের মতো থেকে কষ্ট করে তারা কিন্তু জেল খেটেছে। তারা এখনো গায়ের ঘা এখনো অনেক পাত্রা রয়েছে, গায়ের ঘা কিন্তু শুকায় নাই। তাদেরকে আপনি প্রাধান্য দেবেন না, আপনি এসে অন্য জন্য পুলিশ করবেন, আপনি যে নিয়ে নেতা হতে চাইবেন, নেতা হয়ে যাবেন। যারা পরিশ্রম করেছে, যারা এই দলের জন্য ত্যাগ করেছে, আমি প্রিয় নেতাকে অনুরোধ করব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাকে দায়িত্ব দিয়েছে সঠিক নেতৃত্ব এবং সঠিক নেতা নির্ণয় করার জন্য। আপনার কাছে আমার বিনীত অনুরোধ, আপনি নিজেও 11টি মাস এই খুনি হাসিনা, ফ্যাসিস্ট হাসিনার রক্তচক্ষুকে আপনাকে কেরানীগঞ্জে রেখে, জেলে পুরে রেখে নির্যাতন করেছে। আমি চাই ভাই, যারা জেল জুলুম নির্যাতন, যারা হত্যা মামলা, বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত, যারা বিভিন্ন জন কষ্ট করেছে, এই দলের জন্য ত্যাগ করেছে, আপনার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, অবশ্যই তাদেরকে মূল্যায়ন করবেন, অবশ্যই তাদেরকে নেতৃত্ব নিয়ে আসতে হবে। আর সেই জন্য আগামী দিনে দেখা হবে ইনশাল্লাহ। আপনাদের সাথে পাশে যেমন ছিলাম, আগামী তো থাকবো, যে যেখানে থাকি না কেন আমরা তো একটি পরিবার, একটি পরিবারের দল করি, সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে, যে দল যে নেতার কাছে থাকে না। আর কথা বাড়াবো না, সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার এখন আমাদের শেষ হয় নাই। ভাই বক্তব্য দিবেন, আমার এই বক্তব্যের মাঝে আবারও বলছি, কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা শূন্য দেখে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণ তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।
কাজল ভাই আরো যে আছে সোহা ওই ভাই আছে ঘরে ঘরে যারা ছিল তারা যখন মেন ক্যাডার টার্গেটেড ক্যাডার ওই ক্যাডার কিন্তু মিনু ভাইটাকে নষ্ট করে দিয়েছে মিনু ভাইটা নষ্ট করেছে আমাদের বিএনপি নেতা ওরা ভালো আছে কিন্তু মিনু ভাইটা খারাপ করে দিয়েছে একদম সাইটে ভালো বিএনপি নেতারা মিনু ভাই খারাপ করে কিন্তু ওনারা ভালো থাকে সংগ্রামী উপস্থিতি আজকের এই অনুষ্ঠানে এখন আপনাদের সামনে যিনি বক্তব্য রাখবেন আপনাদের আমাদের সকলের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগরীর একটি ওয়ার্ড থেকে রাজনৈতিক যাত্রা শুরু করে সংগ্রামী বন্ধুরা আমার এখন মাননীয় প্রধান অতিথির অনুমতি ক্রমে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরীর সংগ্রামী সদস্য সচিব ছাত্রদল রাজশাহী মহানগরীর সাবেক সফল সাধারণ সম্পাদক সহযোদ্ধা রফিকুল ইসলাম রবিকে কিছু বলার জন্য বিশেষ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নির্দেশে তাদের জাতীয় যুবদল আজকে রাজশাহী মহানগরের সাংগঠনিক সভার সম্মানিত সভাপতি ছাত্র দলের সাবেক সোনালী ফসল বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি রাজশাহী বিভাগ এবং রাজশাহী মহানগর যুবদলের বিপ্লবী আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান লিটন ভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ঢাকা রাজপথে বেরোবার নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না ভাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক কোষাধ্যক্ষ পুঠিয়া দুর্গাপুরের কৃষি সন্তান গোলাম মুস্তফা ভাই আজকে যে সঞ্চালনা করছেন আমরা অত্যন্ত স্নেহপ্রিয় ছাত্র দলের সাবেক সোনালী ফসল রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শরীফুল ইসলাম জলি ভাই আমার উপস্থিত রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়কবৃন্দ সদস্যবৃন্দ সূর্য সৈনিককে জানায় সকল স্বৈরাচারের বিরুদ্ধে একমাত্র আরব সংগঠন দাবি আদেশ সংগঠন ইতিহাসের রাখা রাখা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্তের স্নাত পতাকার বিজয় সংগঠন আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী মহানগরের পক্ষ থেকে জানাই বিপ্লবী সভাপতি বক্তব্যের শুরু আমি শ্রদ্ধা নিবেদন করছি মহান স্বাধীনতা ঘোষক বৈরগঞ্জের গণতন্ত্র প্রবক্তা স্বাধীনতার স্থপতি স্বাধীনতার বলিষ্ঠ কণ্ঠস্বর রণাঙ্গনের নায়ক বীর মুক্তিযোদ্ধা বীর উত্তম বিজয়ের বার্তা প্রেরক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানপুরে আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি গত 17 বছরে যারা রাজপথে গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, আমি তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি জুলাই আগস্টের রাজপথে যারা রক্তে রঞ্জিত হয়েছে, 5 আগস্ট 36 জুলাই তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং সে সাথে যারা আহত হয়েছে, প্রমুখ বরণ করেছে, অমৃত বরণ করেছে, তাদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আমি শ্রদ্ধা নিবেদন করছি আমাদের গণতন্ত্রের মা, গণতন্ত্রের যোদ্ধা, গণতন্ত্রের অতুল্য প্রহরী দীর্ঘ 60 বছর জেল কেটেছে, আমি তার প্রতি শ্রদ্ধা নিবেদন জানাচ্ছি এবং যারা 5 আগস্টে রাজপথে যারা শহীদ হয়েছে তাদের রুহের মাফের কামনা করছে এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। সংগ্রামী সুধী নেতৃবৃন্দ, আপনারা জানেন যে আমাদের যুবদলে আমরা যতদিন আমরা যুবদলে ছিলাম এবং বর্তমানে আছি, আপনারা জানেন রাজপথে কাঁধে কাঁধ মিলে একসাথে সরাসরি পতন পুলিশের পতনের জন্য আমরা একসাথে লড়াই করেছি। আমাদের
এখানে অনেক ষড়যন্ত্রকারী যুবদল আছে যারা রাজপথে গুলি খেয়েছে। অনেক ষড়যন্ত্র ভাইকে দেখেছি রাজপথে কান্না করছে, বুলেটের ঝামেলাতে অনেকে কান্না করেছে, কিন্তু আমরা সে সময় তাদের পাশে পাশে থেকে আমরা সাহস জুগেছি। আমরা একসাথে মিলে আমরা রাজপথে লড়াই করেছি। কিছু ভূমিকা সংগঠন আছে যারা এখনো দাবি করে তারা তাকে নেতৃত্ব দিয়েছে। আজকে বলে দিচ্ছে আপনার চাই আপনাদের হাউজে আপনার সবার সাক্ষী আছে, শুধু আপনার সাক্ষী নন, আজকে এই রাজশাহীবাসী এবং বাংলাদেশের সে প্রান্তে প্রান্ত থেকে যারা টিভি মিডিয়া দেখেছেন যে আমাদের রাজশাহীর যে ছাত্র জনতা যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক আমরা সকলে মিলে এই অপরাধী খুনাকে পতন করে থাকি ইনশাআল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে যুবদলে যা হয়েছে যা হতে যাচ্ছে আপনারা কেউ মন খারাপ করবেন না। আসলে নেতৃত্ব প্রতিযোগিতা থাকে, আমরা যা করেছি সবই কিন্তু আপনাদের ভালো জন্য করেছি। আজকে সবাই বলতে চাই আমরা যদি ব্যর্থ হই তা আমরা ব্যর্থতা তার স্বীকার করে নিলাম, আমরা যদি সফল হই সে সফলতা আমাদের না, সে সফলতা আপনাদের মাঝে আমরা ছড়িয়ে দিলাম। সংগ্রামী নেতৃবৃন্দ, 28 অক্টোবর থেকে 5 আগস্ট পর্যন্ত আমরা যা করতে পেরেছি দলের জন্য দেশের মানুষের জন্য সবাই আপনারা জানেন। আমরা যুবদলকে সুসংগঠিত করার জন্য মহল্লায় মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে কর্মী সভা করছি, শুধুমাত্র আপনাদের জন্য পরিচয় একটা হয়। আমরা যদি আজকে প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই, আপনারা যদি মনে করেন যে যুবদল আমাদেরকে দিয়ে হবে না, আমরা কথা দিতে চাই আপনি যাকে আমাদের যুবদলের জন্য চয়েস করবেন আমরা তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ যুবদল সংগঠন এবং আপনাদের সাথে পাশে থাকবো ইনশাআল্লাহ। তাদের দিচ্ছি প্রতিযোগিতা থাকবে, আমাদের মধ্যে প্রতিষ্ঠা থাকবে না। বক্তব্য প্রধান অতিথি দিবে, বক্তব্য আর দীর্ঘত করছি না, শুধু বলতে চাই আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে সবাই ভাই ভাই হিসেবে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ভারপ্রাপ্ত অ্যাক্টিং চেয়ারম্যানের 31 দফার যে বিনিময় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছে, লক্ষ্য রেখেছে, তা আমরা সবাই একসাথে বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আপনারা কথা দিচ্ছেন তার প্রমাণে বিনিময় বাংলাদেশে বড় লক্ষ্যে যদি বাধা শুরু হয়ে যায় তাকে কিন্তু ছাড়তে হবে না। আমরা চাই চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত, প্রতিহিংসা মুক্ত একটি যুবদল চাই। আপনি কি চান? আমরা মাদক মুক্ত যুবদল চাই ইনশাআল্লাহ। যদি আমাদেরকে আল্লাহ রহমতুল্লাহ যদি আমাদেরকে কোনো দায়িত্ব অর্পণ করেন ইনশাআল্লাহ কথা দিচ্ছি যুবদল একটি বাংলাদেশের মডেল হয়ে থাকবে, সারা বাংলাদেশ মধ্যে যুবদল একটি রাজশাহীর ঘাঁটি হিসেবে পরিচিত হবে ইনশাআল্লাহ। আর আজকে আপনারা প্রমাণ করে দিয়েছেন রাজশাহীর মাটি যারা তারেক রহমানের ঘাঁটি, রাজশাহীর মাটি সরকারি জিয়ারমানের ঘাঁটি, রাজশাহীর মাটি যারা খালেদের ঘাঁটি, রাজশাহীর মাটি আমাদের আত্মীয় মূল্যবান ঘাঁটি। সবাই সুশাসন বিভাগ করে আমি আমার শান্তি পক্ষে শেষ করছি। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, খালেদা জিন্দাবাদ, আগামী দিন রাষ্ট্রনায়ক তামিলনাড়ু জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়ারমান, বাংলাদেশের ইতিহাসে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই ভাই যারা মোবাইল নিয়ে আসেন, আমি কিন্তু শুরুতে বলেছি যে আমাদের এই জীবন মৃত্যু সবকিছু আল্লাহর হাতে, আর আল্লাহ আমাদের হাতে কি দিয়েছে? মোবাইল। তা আপনাদের দামি মোবাইল গুলো দয়া করে আপনারা আপনাদের পকেটে রাখুন। আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। এই অনুষ্ঠান শৃঙ্খলার সাথে আপনি আমাদের অডিয়েন্সটাকে আরো সুন্দর দেখাবেন, তাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা এখানে মাঝখান থেকে সরে যাবেন। প্রিয় বন্ধুরা আমার, এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকার রাজপথ থেকে ধীরে ধীরে হয়ে ওঠা নেতৃত্ব, ঢাকা মহানগরীর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি, অবিভক্ত মতিঝিল থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে আবুজার গিফারি কলেজ ছাত্র সংসদে যিনি সাধারণ ছাত্রছাত্রীর ভোটে এজিএস নির্বাচিত হয়েছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ঐতিহ্যবাহী সংগঠন মির্জা আব্বাস নবগঞ্জ শেরচন্দ্রগঞ্জ বরকতুল্লাহ বুল মর্যাদা হোসেন আলাদের যোগ্য উত্তরসূরি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক, সৎ ইসলাম সংগঠক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে সুসংগঠিত করার জন্য দেশনায়ক তারেক রহমান
দলের দুঃসময়ে যাকে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী যুবদলকে সংগঠিত করার জন্য দায়িত্ব দিয়েছেন আপনাদের আমাদের প্রিয় নেতা, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জননেতা আব্দুল মুনির মুন্না ভাই এখন বক্তব্য রাখছেন। আব্দুল মুনির মুন্না ভাই। সাংবাদিক আছে সবসময় ভাই পেয়ে যাবেন আপনারা ইনশাআল্লাহ। রাজশাহীর যুবদলের আমার অত্যন্ত প্রিয় সংগঠন এই যুবদলের রাজশাহী মহানগরের নেতৃবৃন্দ, আপনাদেরকে আমি কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে এখানে কিন্তু লেখা আছে মত বিনিময় সভা। আমি কিন্তু কোন সমাবেশের বক্তব্য দেওয়ার জন্য আসি না। জাস্ট বগুড়াতে কালকে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের 89তম জন্মবার্ষিকীতে বগুড়া জেলা যুবদল কালকে ওখানে 6টি প্রোগ্রাম করেছিল। আমি ঢাকা থেকে ভোর 4টায় স্টার্ট করেছিলাম। বগুড়াতে আমার প্রোগ্রাম শেষ হচ্ছে রাত্রে 1টায়, এবং আজকে ফেরার প্রোগ্রামটা আমার সরাসরি ঢাকায় ছিল, কিন্তু হঠাৎ গত পরশুদিন মনে করলাম যে ফেরার সময় আমি একটু রাজশাহীতে একটু বেসিক্যালি রাজশাহী জেলার ব্যাপারে আমার একটু কাজ ছিল। তো জেলাতে যেহেতু একটু কাজ করার জন্য যাবো, মহানগরীর সাথে একটু দেখা করে যাই। আপনাদেরকে জাস্ট একটু সৌজন্য সাক্ষাৎ দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ব্যবস্থাটা আমি করেছি। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা গতকালকে রাজশাহী মহানগরীতে অনেক ধরনের হয়তো আপনার প্রোগ্রাম করেছেন। যুবদলের প্রতিও আমাদের নির্দেশ ছিল যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্মবার্ষিকী কিভাবে অনুষ্ঠান কর্মসূচি কিভাবে করবে আমরা সেটা জানিয়ে দিয়েছিলাম প্রত্যেকটি ইউনিটকে। সেই অনুযায়ী প্রত্যেকটা ইউনিটই কর্মসূচি পালন করেছে। আমি রাজশাহী মহানগরকে আমি আজকে আসলে আমার এই যুবদলের দায়িত্বকালীন সময়ে সাধারণ সম্পাদক হিসেবে যখন আমি দায়িত্ব পালন করলাম, তখন আমার 2 বছর 1 মাসের এই 25 মাসের দায়িত্বকালীন সময়ের মধ্যে আমি 11 মাস জেলখানায় ছিলাম। আপনারা জানেন এই যে ফ্যাসিজম ছিল আওয়ামী লীগের, শেখ হাসিনা এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে বাংলাদেশকে বরাবরের মতো সবসময় কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আপনারা এই যে জুলাই বিপ্লবের আন্দোলন, এই আন্দোলন আজকে স্বাধীনতা যুদ্ধের যে আন্দোলনটা, যে সংগ্রাম ছিল, আপনারা দেখেন এই যে বিপ্লব বা যে কোনো সশস্ত্র সংগ্রামের পরেই কিন্তু খেয়াল করেছিলেন যে এবারে 30শে মেতে আমরা যুবদল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রামে আমরা 5টি প্রোগ্রাম করেছিলাম একই দিন 30শে মে। সকালে ওনার প্রথম মাঝের প্রোগ্রাম ছিল, এরপরে কালুরঘাটে যেখান থেকে উনি পদযাত্রা হয়েছিল, বিপ্লব উদ্যান থেকে কালুরঘাট বেতার কেন্দ্র পর্যন্ত সেই প্রায় 3 কিলোমিটার আমরা পদযাত্রা করে ওখানে শেষ করেছিলাম। এখানে ছিল বিএনপির ইতিহাস স্টার্ট, বিএনপির যে প্রতিষ্ঠাতা, ওনার যে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ওনার যে অবদান, এই অবদান ওনার রাজনৈতিক জীবন এবং বাংলাদেশের সাথে অঙ্গাঙ্গী একদম একীভূত হয়ে আছে। এখনকার জেনারেশন, যেটা আমাদের পলিটিক্যাল জেনারেশনকে এটা জানানোর জন্য কিন্তু সেন্ট্রাল কমিটি আমরা সেন্ট্রাল কমিটির এই প্রোগ্রামটি 30শে মে প্রোগ্রামটি আমরা চট্টগ্রামে জিয়া রহমানের স্মৃতি বিজড়িত স্থানগুলি করেছিলাম। গতকালকে বগুড়াতে একটি দুর্গম চর এলাকায় প্রথম গাবতলীতে একটি অনুষ্ঠান দিয়ে আমরা শুরু করলাম।
এরপর সারিয়াকান্দি উপজেলায় একটি চর নদী পথে পার হয়ে আরো 2-3 কিলোমিটার হেঁটে গিয়ে চর বাজিয়া ওখানে গিয়ে আমরা শীত বস্ত্র বিতরণ করলাম। এরপর পর্যায়ক্রমিক ভাবে আমরা সোনাতলায় করলাম, এরপরে আরেকটা সোনাতলার পর করলাম আরেক জায়গায়, রাত্রে করলাম আরো একটা মাদ্রাসা, একটা এতিমখানা এবং একটি বধির স্কুলে সর্বশেষ স্টেশনে যারা খোলা আকাশের নিচে ঘুমায় তাদের জন্য কম্বল বিতরণ করলাম এবং 6-7টি প্রোগ্রাম কালকে করেছি। সেই আজকে জাস্ট আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ। আমি প্রথমেই মহানগরকে একটি ধন্যবাদ দিই। এই যে জুলাই বিপ্লবের যেই আন্দোলনকালীন সময়ে এভরি নাইটস আমি প্রত্যেকটা বিভাগে আমার সিঙ্গেল জুম মিটিং থাকতো, প্রত্যেকটা বিভাগের সাথে প্রত্যেকদিন আমরা মিটিং করতাম, জুম মিটিং। এবং এই মিটিং এ আমাদের এই যে মহানগরী সিলেট রাজশাহী বিভাগ যখন করতাম তারা থাকতো, তারা আমাদের সাথে অঙ্গাঙ্গি ভাবে কাজ করেছে জুলাই বিপ্লবের মধ্যে। জুলাই আগস্ট বিপ্লবের যেই এটা বলতেছে এই কারণে যে আজকে আপনারা জানেন যে সর্বপ্রথম যখন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের কৃতিত্ব যখন আওয়ামী লীগ অপচেষ্টা করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, এই 55 বছর ব্যাপী মানুষ কিন্তু এটা ভালোভাবে নিয়েছে। আজকে কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে ফাইনালি কিন্তু এটা অলরেডি দেখিয়ে দিয়েছে যে মানুষ কিন্তু কোনদিন চাপানো জিনিস পছন্দ করে না। এই যে বই পুস্তকের মধ্যে মিথ্যা মিথ্যা কথা লিখেছে আর সারা বাংলাদেশে পরিবারের লোকজনের নামে এই প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের নাম দিয়েছে, কোনো কিছু কিন্তু টিকে থাকলো না। পক্ষান্তরে আজকে দেখেন আমাদের রাজনৈতিক দলের অবস্থা দেখেন। আজকে আমরা রাজনৈতিক আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ওনার যে তীক্ষ্ণ একজন মেধাবী রাজনীতিবিদ হিসাবে উনি আমাদেরকে স্কাইপে এবং জুম মিটিং এর মাধ্যমে এই যে বাংলাদেশে এত বড় একটি দলকে উনি পরিচালনা করলেন, উনি অত্যন্ত সফলতার সাথে কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে বিচরণ করে আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সুদক্ষ একজন সংগঠক হিসেবে ইতিমধ্যে উনি প্রমাণ, ওনার যোগ্যতার প্রমাণ কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের মানুষের কাছে উনি রেখেছেন। তো এটা আপনি চিন্তা করেন আজকে পক্ষান্তরে আওয়ামী লীগের কিন্তু কোনো আজকে অস্তিত্বই নাই। আমি মাঝে মাঝে বলতাম যে আওয়ামী লীগ আজকে যে বিরাজনীতিকরণের জন্য আমাদের উপর অত্যাচার করছে, এই খেসারত আওয়ামী লীগ সবচেয়ে বেশি দিবে। আজকে কিন্তু আওয়ামী লীগ সেটা হারে হারে টের পাচ্ছে। আমরা রাজনীতির মাঠে থেকে অত্যাচার নির্যাতন সহ্য করে মানে আপনারা সকলে সহ আমরা সকলেই কিন্তু আমরা আস্তে 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 কিন্তু আমরা একটা মানে আন্দোলনকালীন পিরিয়ডের এই সমস্ত অত্যাচার এক একটা বাড়িতে, যখন আমার বাড়িতে করতো 150-200 পুলিশ যৌথ বাহিনী যেত, এই জুলাই আগস্ট বিপ্লবের যে কি অবস্থা ছিল চিন্তার বাইরে এক একটা। এবং এই 20-21 দিন পালিয়ে থাকা মনে হচ্ছে 20 বছরের মতো, কারণ থাকার জায়গা পাওয়া যেত না প্রত্যেকটা এলাকায় ব্লকে। আমি একদিন রাত্রে এমন একটা জায়গায় ঢুকলাম, আপনারা অবাক হবেন যে ভাগ্য আমাকে দিয়ে গেছে, আল্লাহর হুকুমে আল্লাহ আমাকে সেট করছে। যেই এলাকাটা সবচেয়ে বিপদসংকুল এলাকা ছিল আমাদের এলাকাটা, আমার বাড়ি যেখানে তার পাশের রাস্তা একদম আমার বাড়ির পাশ থেকে আন্দোলনটা একদম পুরা বাড্ডা পর্যন্ত একদম শেষ কথা পর্যন্ত কুড়িল পর্যন্ত ছিল। মৌচাক থেকে যে রাস্তাটা ওটা একদম বাড়ির পিছনের দিকে রাস্তা একদম লাগোয়া। তো আমি যেদিন প্রথম আমাকে যখন ফার্স্ট অ্যাটেন্ড হলো, আমি একটা আমার মহানগরের সাধারণ সম্পাদক জেলখানায় কনভেনার, আমাদের দক্ষিণের ঢাকা মহানগর দক্ষিণের কনভেনার জেলে ছিল। আমি তার বাসায় গেলাম, তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে। এর মধ্যেই আমার কাছে একটা মেসেজ আসলো যে ডিবি অলরেডি মুভ করছে আমাকে অ্যারেস্ট করার জন্য ওই বাড়িতে। আমাদের সাথে কারো ফোন ট্র্যাক করছে, নর্মাল ফোন ট্র্যাক করছে। তো অনেকে ভুল করছে, হোয়াটসঅ্যাপ ইউজ করতেছে কিন্তু লোকাল নাম্বার অ্যাসাইন করা, ওই সিম আবার তার ফোনে। তো ওই ফোনটা তো ইজি ট্র্যাক হচ্ছে, আর আমরা বিদেশি নাম্বার ব্যবহার করতাম সিমলেস। হ্যাঁ, তো আমাদের ফোন সাধারণত ট্র্যাক করতে পারেনি। আমি ফুল জুলাই আগস্টের প্রত্যেকটা দিন প্রত্যেকটা সংগঠনের ইউনিটের সাথে আমার সারাদিন কথা হইত। যতদিন পর্যন্ত নেট ছিল বা আপনার নেটের বাইরে, তখন আমি
নর্মাল ছোট ফোনে চলে গিয়েছিলাম, এটা কি ফোন বলে, বাটন ফোনে। তো বাটন ফোন ট্র্যাক করছে, যত আমাদের সিনিয়র নেতারা ধরা পড়েছিল সব বাটন ফোনে ট্র্যাক করে। কিন্তু আমি আবার অন্য সিস্টেমে হাঁটতাম, কথা বলতাম, ফোন ওটা রেখে আবার চলে যেতাম অনেক জায়গায়। তো এটা হাজার মতো তখন লোকেশন ট্র্যাকিং করতে পারতেছে না। আমাদের নাম্বারটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে, কারণ আমরা তখন বিভিন্ন গুরুত্বপূর্ণ যাদের সাথে কথা বলতাম ওই নাম্বারগুলো থেকে আমাদের নাম্বারগুলো ট্র্যাক হতো। এইভাবে আমরা এই জুলাই বিপ্লবের এই 21 দিন কিন্তু খুব প্রবলেম ছিল। 15 তারিখ থেকে প্রথম খোঁজা শুরু করলো আমাকে 15 জুলাই থেকে। 15 জুলাই থেকে যখন সরে গেলাম এলাকা থেকে, একদিন বেড়াদিয়া যেখানে খুব গন্ডগোল হয়েছিল, যে ফরাজি হসপিটালের পিছনের দিকে, রাত্রে দেখি ঘুম ভাঙলো, দেখি পুলিশের যে জেলখানে যে নেয় আমাদের কয়েদি গাড়ি কয়েকটা গাড়ি ব্লকেট দিচ্ছে প্রচুর বৃষ্টির কারণে। আমি যে বাড়িতে আল্লাহ বাঁচাইছে, ওই লাস্ট এই বাড়িটাতে ব্লকেট হওয়ার পর প্রচুর বৃষ্টি, তো ওরা ক্লোজ করে চলে গেল। আমার কনফার্ম গ্যারেজ হয়ে গেছে। তো এরপর দেখলাম যে গাড়িগুলো সব চলে যেতেছে। তো এইরকম বিভীষিকাময় অবস্থার মধ্যে কিন্তু এই জুলাই আগস্ট বিপ্লব আমরা সকলেই কিন্তু পার করছি। আজকে যারা বলতেছে যে একটা শ্রেণী বলতে চেষ্টা করে যে আমরা আমাদের এই আন্দোলনে কি ভূমিকা ছিল, এই আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা আমাদের আন্দোলনের প্রথম থেকেই কিন্তু আমাদেরকে পাশে রেখেছিলেন। আমরা হয়তো আমাদের ব্যানার ব্যবহার করি না, কিন্তু এই প্রত্যেকটা কোন এই রাস্তাঘাটের আন্দোলন কে করছে? রাজনৈতিক দল করছে, সাধারণ জনগণ করছে, ছাত্র শিক্ষক অভিভাবক শ্রমজীবী মানুষ প্রত্যেকেই করছে ভাই। কিন্তু এই যে 15.5 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে যে আন্দোলনটাকে জিগিয়ে আন্দোলন করে যে আমরা তাদের যে বিপরীতে যে আমরা দাঁড়িয়ে কথা বলতে পেরেছি, যে আমাদের চেয়ারম্যান মহোদয় যে আমাদেরকে নেতৃত্বে রেখেছেন, মাঠে রেখেছিলেন, এটা বেমালুম তারা অস্বীকার করার চেষ্টা করছে, কিন্তু পারে নাই। শেষ পর্যন্ত তারা কিন্তু সাকসেস হতে পারে নাই। এই ইতিমধ্যে 5 মাসের মধ্যে তাদের অবস্থান কিন্তু বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে তারা কি করতে চাচ্ছে। এই জন্য আমাদেরকে সাবধানে থাকতে হবে। অনেক কনস্পিরেসি চলতেছে, কিন্তু ইলেকশন না করার জন্য অনেক কনস্পিরেসি চলতেছে, কিন্তু আমি আশা করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার খুবই পসিবিলিটি আছে। এই জন্য আমাদেরকে যে আপনি যেহেতু আমি আপনাদের সামনে এখানে আসলাম, দেখেন যাদের আমরা ইতিমধ্যে 4-5টা জেলা বিলুপ্ত করেছি 5ই আগস্টের পরে বিভিন্ন অকারেন্সের মানে আপনার ইভিল অ্যাক্টিভিটিস এর কারণে আমরা 5টা-6টা জেলা যুবদল বিলুপ্ত করেছি, প্রায় 200 এক্সপেল করেছি। তো যাদের এক্সপেল করেছে আমার একটা অভিজ্ঞতা হলো, এই এক্সপেল করার আগে যখন শোকজ করলাম তারা মনে করছে নম্বর শোকজ, যখন এক্সপেল হয়ে গেল এটা উত্তর হচ্ছে না, এখন তো তারা প্রত্যেক দিন বলতেছে ভাই মাফ করে উত্তর করে দেন, রাত্রে ঘুমাতে পারতেছি না, সামাজিক অবস্থা নষ্ট হয়ে গেছে। তো এই যে দুঃখ, এই যে কষ্টে আছে এখন বুঝতেছে, সেটা আপনাদেরকে একটু শেয়ার করলাম এই কারণে আপনারা যারা বিভিন্ন পদে আছেন আপনারা ভালোভাবে চলতে হবে। চেয়ারম্যান মহোদয় যেটা বলেছেন যে মানুষকে পাশে থাকতে হবে, জনগণের পাশে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে, তাদের জন্য রাজনীতি করতে হবে। কোন প্রকার চাঁদাবাজিতে পাওয়া গেলে দল কিন্তু কাউকে ছাড় দিচ্ছে না। আপনি কোন ধরনের টেন্ডারবাজিটা বুঝতে পারছেন যে আপনি একটা কাজে এমন একটা সিচুয়েশন করলেন যে যেটা পক্ষ থেকে নিউজ হচ্ছে, মানুষের ডিস্টার্ব হচ্ছে, সেটা কিন্তু দল এলাও করতেছে না। এখন আমরা এই যে এত বড় দায়িত্ব থেকে সরকার থেকে আপনাদের জন্য কাজ করি, আমরা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আমাদের বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা মেশিন কিন্তু কাজ করছে, মিথ্যা নিউজ করছে। অনুষ্ঠান দেখবেন ফেসবুকের মধ্যে একটা নিউজ দিচ্ছে যুবদলের নেতা অমুক একটা ঘটনা অ্যারেস্ট, আপনি কমেন্টে যাবেন কোনো নিউজ নাই, মানে ওইটা একটা সিস্টেমেটিক মিথ্যা নিউজ। এইগুলো প্রতিহত করার জন্য আমাদেরকে কাজ করতে হচ্ছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে বিচরণ করেন তারা কিন্তু এগুলো দেখবেন, নিজেরা কিছু ভালো ভালো সাইট ঢুকলে বুঝতে পারবেন, সাইট ফেসবুক পেজে যে আপনারা ভালো ভালো জিনিস শেয়ার করবেন,
আমাদের বিডিএসএল এর চেয়ারম্যান মহোদয়ের যে বক্তব্যগুলো আপনারা শেয়ার করবেন, ওদের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে আপনারা লিখবেন। আপনারা ভার্চুয়াল জগতে ও আপনারা যদি সঠিকভাবে বিচরণ করতে পারেন, তাহলে আমরা কিন্তু এদের প্রতিপক্ষ, এরা আমাদের বিরুদ্ধে যে মিথ্যা চাল করছে, আমাদের প্রতিপক্ষ হয়ে যারা নতুন ভাবে চিন্তা করতেছে যে আমাদেরকে হয়তো রাজনৈতিক ভাবে প্রবলেম এর মধ্যে ফেলবে, তারা পারবে না ইনশাআল্লাহ। যদি আমরা ভালোভাবে থাকি, যদি আমরা নীতি আদর্শকে নিয়ে বুকে ধারণ করে আমরা চলতে পারি। আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে তাহলে এই ক্ষমতার পথ পরিবর্তনের পর আমাদের কি সুবিধা। দেখেন, আগে পুলিশ আমাদের খুঁজতো, ঠিক না? আপনারা মিটিং করতে ভয় পেতেন, বসায় রাখতে পারতেন না। এখন যে সমস্যাটা নাই, আরো বেটার পজিশন, বেটার ফিউচারের জন্য আপনার আরো আরো মানে আপনার তো সুযোগ আছে, আপনি বেটার লাইফ লিড করেন, আপনার সংগঠনটাকে মানুষের কাজে লাগান। এই যে এত কষ্ট করে যে 6টা প্রোগ্রাম করলাম, আপনি চিন্তা করতে পারছেন 6টা প্রোগ্রাম, এই যে 8-10 কিলোমিটার দূরে দূরে গিয়ে প্রোগ্রামগুলো করলাম, কষ্ট হয় নাই? কষ্ট হয়েছে, কারণ সংগঠনকে তো আমাকে দায়িত্ব দিয়েছে কষ্ট করার জন্য, আমি তো রাজি আছি। আপনারাও যারা নগরের রাজনীতি করছেন, তারা বিভিন্ন ওয়ার্ডে যান, যারা জেলায় করছেন, উপজেলায় ঘুরেন। এই যে আগের যে প্র্যাকটিস ছিল, বিভিন্ন কারণে প্রবলেমের কারণে যেতে পারতেন না, এখন তো প্রবলেমটা নাই, এখন বিভিন্ন জায়গায় যান। আমি ইতিমধ্যে আমরা তাদেরকে 1 মাস আগে ডেকেছিলাম মহানগরকে, আমরা প্রত্যেককে ওয়ার্ড কমিটি করার জন্য তাদেরকে সময় বেঁধে দিয়েছিলাম। আমি সেটার একটা রিভিউ করার জন্য, এই প্রোগ্রামটা একটা রিভিউ, কিন্তু এদের মধ্যে তারা 5টা ওয়ার্ড কমিটির সমাবেশ করেছে। আমি অতি দ্রুত আগামী এই মাসের 10 তারিখ, 10 দিন আছে, আর নেক্সট ফেব্রুয়ারি 28 বা 29 এই সময়ের মধ্যে ডেফিনেটলি আমাদেরকে সমস্ত ওয়ার্ড এটা যে ঘরোয়া কথা হলো, এখানে আমরা বলতেছি এরপরে কিন্তু আমরা টাইম এক্সটেনশন করবো না। আরেকটা জিনিস, এই মহানগর কিন্তু বয়স প্রায় 3 বছর, ঠিক আছে, তারা এখন টাইম ফ্রেমের মধ্যে আছে, টাইম এক্সিট হয় নাই। আমরা এখন অ্যাকচুয়ালি আপনারা দেখবেন যে বিগত দিনে আওয়ামী এই যে অত্যাচারের কারণে আমাদের পলিটিক্যাল প্রসেসিংটা কিন্তু অনেক ডিস্টার্বিং এর মধ্যে ছিল। এখন আমরা আস্তে 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 এগুলো রেগুলারাইজ করার চেষ্টা করতেছি। যেহেতু আমাদের সেন্ট্রাল কমিটি গত 3 বছরের মধ্যে 2টা সেন্ট্রাল কমিটি চলে আসছে। হ্যাঁ, আমরা হচ্ছে প্রত্যেকটা জেলা মহানগরীতে শিডিউল টাইমের মধ্যে, টাইমের পর পর এই কমিটিগুলো করার জন্য এখন থেকে এটা চেষ্টা করতেছি যে জলাবদ্ধতার মধ্যে, যেমন জলাবদ্ধ হলে একটা এলাকায় যেমন টাইম লাগে, এই জল অবস্থা থেকে বের করতে আমাদের একটু টাইম লাগতেছে, আমরা চেষ্টা করতেছি। আরেকটা কথা বলতে চাই, আপনারা যারা সংগঠন করেন, তাদের প্রত্যেকে কিন্তু সংগঠনের রুলস এন্ড রেগুলেশনস কিন্তু মানতে হবে, মানতে হবে না? মানতে হবে না? আমি দেখলাম অনেকে আপনারা আমাদের মহানগর কমিটিতে আছেন, কিন্তু আপনারা মহানগরীর সাথে কোনো কথাবার্তা না বলেই মহানগরীর ব্যানারে আপনারা বিভিন্ন নেতৃবৃন্দকে নিয়ে প্রোগ্রাম করছেন, কিন্তু মহানগরকে জানাচ্ছেন না এটা সংগঠন পরিপন্থী। আমি এখানে কিন্তু আমি বক্তব্য দিচ্ছি, শুনেন, এটা কিন্তু সংগঠন পরিপন্থী। আপনাকে ডেফিনেটলি আপনি প্রোগ্রাম করবেন, কিন্তু আপনার মহানগরকে আপনার কনসার্নে আনতে হবে। আপনি মহানগরকে মানবেন না, তাহলে তো হবে না, এটা তো অ্যালাউ করা যাবে না। অন্তত এই যুবদল কমিটি কিন্তু এটা অ্যালাউ করবে না। আপনার গ্রুপিং আপনার এলাকার মধ্যে থাকতে পারে, কিন্তু আপনি যুবদলকে তো আপনি ব্যানার ইউজ করতে পারবেন না। আপনি যদি যুবদলের ব্যানার ইউজ করতে ইউ মাস্ট কনফার্ম টু মি। আমার বডির একজন আমার পারমিশন ছাড়া একটা প্রোগ্রাম করবে, এটা তো সংগঠন না। আমি এলাও করবো, আমার কোন সহসভাপতি সাধারণ সম্পাদক এক জায়গায় যাবে, একটা সেন্ট্রাল ব্যানার ইউজ করতে পারবে? এই ব্যানারের মালিক তো আমি না, পার্টি বিএনপি। এই ব্যানারের এই যে মহানগর যুবদল, এই যে যুবদল, এটা সম্পদ, এটা কার? বিএনপির অঙ্গ সংগঠন। আমি বিএনপির কারা হ্যান্ডেল করছে? জিয়া পরিবার এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান
ওনার নির্দেশে কিন্তু আমরা কাজকর্ম করছি। যারা এগুলো করছেন তারা এগুলো থেকে বেরোয় আসেন, না হলে কিন্তু আমরা এই সমস্ত কমপ্লেইন গুলো ভিডিও ফুটেজ আকারে পাচ্ছি, আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে বাধ্য হব। আমি একদম ক্লিয়ারলি মেসেজ দিতে চাই, আমি যেই এলাকায় যাই আমি সৎ সাহস নিয়ে যাই। আমরা প্রত্যেকটি কমিটি অন্তত পক্ষে এই যুবদলের আমি এবং আমাদের সাধারণ সম্পাদক আছেন, আমরা অত্যন্ত সৎভাবে এই যুবদল পরিচালনা করার চেষ্টা করতেছি। এবং আপনাদেরকে একটা ব্যাপারে অ্যাসিওর করতে চাই যে আমরা কমিটি গঠন করতে গিয়ে ভুল হতে পারে, কিন্তু কোনো ক্রাইম হবে না। অতীতে কোনো কিছু হয়ে থাকলে সেটা আমি জানি না, কিন্তু ক্রাইম হবে না। আমি আপনাদেরকে বলি, আমি বরিশাল বিভাগের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেছিলাম 1.5 বছর। 84টা উপজেলা ইউনিটের মধ্যে প্রায় আমি 75টা করতে পেরেছিলাম। একদম ফ্রেশ উপজেলা কমিটি করে এসেছি, উপজেলা পৌর। এবং নিঃসন্দেহে পার্টি আমার এই কর্মকাণ্ড পার্টি নিশ্চয়ই জানতে পেরেছে বা তারা তাদের নজরে এসেছিল। কোনো একটা উইং থেকে কোনো কমপ্লেন আসে নাই। আমি এই বিভাগে আমি বুঝলাম না, সাবেক টিম লিডার কমিটিগুলো ভেঙে দিয়ে গেল। আমরা উপজেলা এমন কোন সেন্ট্রাল সিদ্ধান্ত ছিল না যে উপজেলা কমিটিগুলো ভেঙে দিতে হবে। আমরা একটা কমিটি করেছি রিপ্লেসমেন্ট, অটোমেটিকলি আগের কমিটি বাদ হয়ে গেছে। আমি যদি আজকে একটা ওয়ার্ড কমিটি করে 1 নম্বরে, আগের ওয়ার্ড কমিটি তো থাকে না, তাহলে বিলুপ্ত করার দরকার কি? এতগুলো কমিটি বিলুপ্ত করে গেছে। এই যে জেলা কমিটি নিয়ে জেলার ইউনিট কমিটিগুলো আজকে নাই, আমরা হিম খাচ্ছি। এই জন্য আমরা কাজগুলো একটু চিন্তা ভাবনা করে করার চেষ্টা করতেছি। এখানে এই মহানগরীকে আমি একটা ব্যাপারে অন্তত ধন্যবাদ জানাই। আমি পরশুদিন তাদেরকে বলেছি যে আমি আসতেছি, আজকে আমি চিন্তা করতে পারি না যে তারা এখানে বেস তৈরি করেছে, সুন্দর করে রিপোর্ট রেডি করেছে। আপনাদের প্রতি আমার দলীয় নির্দেশনা হলো যে আপনারা বাকি 25টা ওয়ার্ড ইমিডিয়েটলি আপনারা আগামী 28 এবং 29 অথবা 10 39-40 দিনের মধ্যে আপনার জেলার ওয়ার্ড কমিটিগুলো কিন্তু কর্মী সমাবেশ করবেন। আপনাদের মহানগর বিএনপি কি করছে সেটা আমাদের ব্যাপার না। মহানগর বিএনপি গেলে করলে আপনি সকালে করবেন ভাই। গতকালকে সেন্টার প্রোগ্রাম ছিল বগুড়াতে বিএনপির, এদিকে আমার যুবদলের কোনো প্রবলেম ছিল, আমরা তো আমাদের প্রোগ্রাম করেছি। এই জন্য আপনারা কিন্তু এই যে আপনাদের যে এবারের যে এই যে 5টি এক মাসে 5টি ওয়ার্ড করলেন, যে কারণ বললেন যে ঝামেলা কেন, এগুলো আমরা তো নিতে পারতেছি না। আপনারা আমাদেরকে আজকে রাত্রের মধ্যে একটা টাইম ফ্রেমওয়ার্ক দিয়ে দিবেন, আমরা এই ওয়ার্ডগুলো এই এতদিনের মধ্যে করে দিব। এরপরে আমাদের নতুন চিন্তা ইনশাআল্লাহ। আর থানা কমিটিগুলো করতে হবে। আমরা আগামীতে কাউন্সিলের চিন্তা ভাবনা করতেছি। কাউন্সিল মানে যেগুলোকে সম্মেলন করেই আমরা কমিটি দেওয়ার চিন্তা করতেছি ইনশাআল্লাহ। তো এটা মাথায় রাখবেন, ভালোভাবে চলবেন। এই যে এখন যে পজিশনে আছেন, এর থেকে আরো ভালো ফিউচারের জন্য দলের ক্ষতি হয় এমন কোনো কাজ করা যাবে না। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় রেখেছিলেন, কিন্তু কোনোদিন অন্যায়ের সাথে এই ফ্যাসিস্টদের সাথে কোনোদিন উনি আপোষ করেন নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও কিন্তু অন্যায়ের সাথে আপোষ করেন নাই। একমাত্র উনি বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে অন্যায় অবিচারের বিরুদ্ধে উনি একমাত্র রুখে দাঁড়িয়েছিলেন। এই দলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যদি কঠিন ভাবে না ধরত, মানে আমাদের অস্তিত্ব কোথায় থাকতো আমরা জানি না, কিন্তু ওনার আজকের এই সঠিক পরিচালনা, সঠিকভাবে ওনার হ্যান্ডেলিং আজকে এই দলকে বাঁচিয়েছে, বাংলাদেশকে বাঁচিয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে কথাগুলো বলে আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গতকাল কিন্তু একটি গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে, আমি আপনাদেরকে শুধু এটা একটু বলতে চাই, এটা খুব ইম্পর্টেন্ট, একটু শুনেন। গতকালকে নেট কাজ করে না,
আচ্ছা ঠিক আছে, আপনি যে কথাটা বলছেন যে কোনো প্রকার মোটরসাইকেলে বহর নিয়ে আপনারা চলবেন না, খারাপ মানুষকে প্রশ্রয় দিবেন না, দলের ভাবমূর্তি নষ্ট এমন কোনো কাজ করবেন না। আপনারা প্রত্যেকে এখানে অলমোস্ট কিন্তু দীর্ঘদিনের পরীক্ষিত নেতা কর্মী, আপনারা এগুলো বুঝবেন। আওয়ামী লীগ যা করছে আমরা তা করবো না। একমাত্র দল বিএনপির আমরা আমাদের 2007 পর কি আমরা ওদের মতো এরকম পালিয়ে গিয়েছিলাম? যেদিন আওয়ামী লীগ নির্বাচনের ক্ষমতা দেখেছি ওদিন আমি দাঁড়ায় আছি আমার মহল্লায়। আমরা একটা সেন্টার থেকে যখন আমার বাড়ির পাশে শহীদপুর স্কুল একটা সেন্টার আছে, ওই সেন্টারে আমরা প্রত্যেক সময় আমি দেখছি যে রাজনীতি করাকালীন আমার যে 38 বছরে ওখানে আওয়ামী লীগ কোনোদিনও ওই সেন্টারটা জিতে না। ওখানে যদি আপনার 10-12 হাজার ভোটার ওখানে ভোট দেয়, তো ভোটার 8,000 হলে ভোট কাস্ট হয় বা 6,000, 60% হলে 70 হলে 8,000-এর মতো। 8,000 ভোট কাস্ট হলে ওখানে 6,000 ভোট পায়। আমি দেখছি 5,000 ভোট থাকে এনটি আওয়ামী লীগ বক্সে, মানে বিএনপি বক্সিং ধরে। আমি যখন 2008 নির্বাচনে দেখলাম ওখানে আমরা 3-4 হাজার ভোটে আমাদেরকে ডিফিট দেখেছে, তখনই বুঝছি যে ঘটনা ভালো না মানে একদম মেকানিজম পরে তো বুঝা গেল। পুরো নির্বাচনটা এই 2008 নির্বাচনটা তখন মহিউদ্দিন ফখরুদ্দিন তারা বিএনপিকে ঠেকানোর জন্য আগেই বাক্সের মধ্যে কিন্তু নৌকা ভরা ছিল। আর মাঝে মাঝে প্রশাসন লোকজন এসে বিভিন্ন সিস্টেম করছে। এরপর 14 নির্বাচনে আমরা গেলাম না, 78 রাতের ভোট করলো, আবার এবার দামি করলো, টিকতে পারলো না। কিন্তু মানুষ কিন্তু কোনোদিনও অতিরিক্ত অন্যায় অত্যাচার এগুলো মানুষ নেই। এই যে আপনাদের সাথে কথা বলতেছি আসছি, একদমই যদি আমরা ঢাকা শহরে বসে থাকি তাহলে আমার সংগঠনের আপনাদের সাথে আমার ইন্টারেক্ট রিলেশনটা কিভাবে হবে? হ্যাঁ, আমি তো বোধহয় এই গত 2-4-5 বার আসলাম এই রাজশাহীতে। আমরা চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আগামীতে এই ওয়ার্ড কমিটিগুলো করার পরেই আমরা অন্য ফরম্যাটে আমরা আমাদের রাজশাহী জেলা এবং মহানগর আমাদের বিরাট চিন্তা আছে, আমরা এটা নতুন করে ফরম্যাট করবো। কিন্তু যারা দলের সংগঠনকে মানতেছেন না তাদের ব্যাপারে কিন্তু আমাদের কাছে লোক আসতেছে। সংগঠনকে যে মানবে না তাদের ব্যাপারে আমাদের অবজারভেশন থাকবে। ঠিক ঠিক সংগঠনে আপনার এলাকায় প্রভাব থাকতে পারে, আপনার রাজনীতিতে প্রভাব থাকতে পারে, কিন্তু সংগঠনের রুলস এন্ড রেগুলেশনস মানতে হবে। এর বাইরে কিন্তু কোনো কথা নাই। আমি কিভাবে চলে জানেন, প্রত্যেকদিন সকালে উঠে আগে ফোনটা চেক করি কি কি নেগেটিভ নিউজ গুলো আছে। আমার কাছে অনেক কমপ্লেন আসে, তারপরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কোনো মেসেজ দিল কিনা ওগুলো চেক করি। এবং প্রত্যেকদিন একটা ভয় নিয়ে এই ঘুম থেকে উঠি না, স্বাভাবিক কথা। আপনারাও এভাবে একটু রাজনীতিটা করেন। আমি কিন্তু একজন কর্মীর মতো কিন্তু চলাচলের চেষ্টা করি। আমি কিন্তু এরকম প্রোটোকল নিয়েও চলি না। আপনারা দেখেন আমার সাথে করে আমি সিঙ্গেল একটা গাড়ি নিয়ে ঢাকা থেকে বেরিয়েছি এবং কোনো জেলায় আমি কোনো প্রোটোকল নেই না। আমি খুবই আমার যুব দলের ইতিহাসের আমার মতো এই সমসাময়িককালে এত কম প্রোটোকল নিয়ে চলা কোনো আমি কি করি মাঝে মাঝে জানেন, পার্টি থেকে হাইটে আমার মহল্লায় ঢুকি, 3-4 কিলোমিটার হাঁটি, ফুটপাতে দাঁড়ায় চটপটি খাই। যেগুলো জেলায় গেলে আমি নেতা কর্মীদের নিয়ে ফুটপাতে বসা চা খাই। আপনার এই যে সাম্যমানবিক সমাজ যশোর তমালকে ফোন করেন যে আমি রাত্রে ওদের নিয়ে হাঁটছি, মাইলকে মাইল হাঁটছি, 40-50 নেতা কর্মী নিয়ে হাইটা জায়গায় বসে যা ওদের নিয়ে বসে চা খেয়েছি, চটপটি খেয়েছি রাস্তায় ফুটপাতে বসে। সুতরাং আমরা রাজনীতি মাঠ থেকেই উঠে আসছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় আমাকে মাঠ থেকেই তুলেছেন। সুতরাং আপনারা ভালো কাজ করেন আর দলের শৃঙ্খলার মধ্যে থাকার চেষ্টা করেন। আপনার কাজের মাধ্যমে আপনাকে কেউ কিন্তু আটকে রাখতে পারবে না। কাজ করলে আপনি অবশ্যই পার্টির নজরে একদিন না একদিন আসবেন ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আর বক্তব্য বাড়াচ্ছি না, কারণ রাত্র হয়ে গেছে, আপনারা অনেক কষ্ট করছেন।
অনেক কষ্ট করে বসে আছেন। এই অডিয়েন্সকে আমি অনেক ধন্যবাদ দিতে চাই, একটা তালি দিতে চাই। আপনাদের এই যে 3 বছর নির্বাচন আমাদের আপনারা একটা ঘোষণা করলেন, আমার বক্তব্য শুনলেন, এই জন্য আমি আবারও আপনারা এই দলের প্রাণ, মাঝে থেকে যারা এই দলকে এই সাপোর্ট করেছেন, এই জুলাই আগস্ট বিপ্লবের জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ছিলেন, তাদের প্রত্যেককে জানাই দলের পক্ষ থেকে আবার অভিনন্দন, শুভেচ্ছা। পরিশেষে একটি কথা বলতে চাই, বিভেদ নয়, ঐক্যের মাধ্যমে আসুন। আগের নির্বাচন খুব কঠিন হবে, খুবই কঠিন হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় কিন্তু বলেছেন আপনারা রাজনীতি করেন, রাজনৈতিক মাঠ থেকে। আজকে কেউ প্রেসিডেন্ট হবেন, কেউ উপজেলা চেয়ারম্যান হবেন, কেউ ইউনিয়ন চেয়ারম্যান হবেন, কেউ সিটি কাউন্সিলর হবেন, কেউ এমপি পদে নির্বাচন করতে পারেন, কেউ মিনিস্টার হতে পারেন। সুতরাং রাজনৈতিক মাঠটাকে আপনারা ঠিক রাখবেন নিজেরা। আমি আরেকটা কথা বলি আপনাকে, কেন্দ্রীয় সিদ্ধান্তকে ডিনাই করে আপনি অনেক কিছু করতে পারেন, কিন্তু কেন্দ্র কিন্তু এখন আর ওই জায়গায় নাই। কেন্দ্র কমিটি কিন্তু কোনো অবস্থাতেই কোন রকমের মানে আপনি যেটা আওয়ামী লীগের ফেসিবাদ, আর আপনি কোন রকম যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা কোন অবস্থাতেই এখন আর কেন্দ্র অ্যালাউ করতেছে না। এখনকার কেন্দ্র আর 20 বছর আগের কেন্দ্র এক না, কিন্তু আমি বলে দিলাম। সুতরাং আজকে যদি আমার পিঠ থেকে সাইনবোর্ড নিয়ে যায় কি আমি একটা সাধারণ নেতা, এটাই আমাকে ভাবতে হবে। এটা এই মানসিকতা রেখে আপনারা আগামীতে রাজনীতিতে থাকবেন। আর আমি মনে করি যারা বর্তমান নেতৃত্ব আছেন তাদেরকেও একটা অনুরোধ করব, প্রত্যেকেই একটি ছাতার নিচে এনে আপনারা রাজনীতিটা করার চেষ্টা করেন। সবাইকে আনেন, সবাইকে এক জায়গায় আনেন, এনে রাজনীতিটা করার চেষ্টা করেন। আর যারা শুধু কমপ্লেন করেন তাদের ব্যাপারে আমি বলি, শুধু কমপ্লেন করলে হবে না। আমরা যখন একটা বডি নিয়ে কাজ করি, ইম্পর্টেন্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু 2 জন রিপ্রেজেন্টেটিভ সেক্রেটারি নেই, কারণ সম্পূর্ণ দায় দায়িত্ব তো এটা সফলতা আমাদের উপর, সফল হলে সবার, ব্যর্থ হলে কিন্তু প্রেসিডেন্ট সেক্রেটারির উপর। এই জন্য প্রেসিডেন্ট এবং সেক্রেটারি যারা সিগনেটারি তাদের উপর চাপ থাকে, তারা কাজটা করতে চায়। অনেক সময় অনেক সিদ্ধান্তের ক্ষেত্রে তারা গোপনীয়তা অবলম্বন করে, কিন্তু কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলোর মধ্যে সবাইকে ডাকবেন, কেউ আসুক বা না আসুক, আপনার দপ্তর দিয়ে সবাইকে ফোন করাবেন, আপনার প্রুফ হিসাবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, দিয়ে স্ক্রিনশট রেখে দিবেন। স্ক্রিনশট করে প্রিন্ট রাখবেন। আপনি মেসেজ করলেন, ওই মেসেজ ডিলিট করে দিতে পারেন, আপনি স্ক্রিনশট রাখবেন, রেখে এটা হার্ড কপি প্রিন্ট করে হার্ড কপি রাখবেন। তাতে আপনার মধ্যে একটা জবাবদিহিতা থাকবে। আপনি কাজ করবেন, সবাইকে নিয়ে কাজ করার মানসিকতা রাখেন। আমি কিন্তু ভাই কোনো গ্রুপিং এর মধ্যে আমি সেন্ট্রাল রাজনীতি কোনো গ্রুপ ভুক্ত না। আমার একটাই গ্রুপ, বিএনপি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমি একটা জিনিসের মধ্যে আমি এই দল করি, এই দলের হাইকমান্ডের সিদ্ধান্তের বাইরে আমার কোন রকম চয়েস নাই। তো প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের পশ্চিম নেত্রী দেশনেত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 18 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য যিনি আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমান, এই 3 জনের বাইরে বিএনপিতে অন্য কারো কোনো অস্তিত্ব নাই। আজকে যদি আপনার পদ পদবি না থাকে কেউ জিজ্ঞেস করবে না। আর এই বিএনপি থেকে এবং জিয়া পরিবারের সাথে যারা দল ত্যাগ করেছে, আপনি সাজানোর অবস্থা দেখেন কি হচ্ছে। যে মেজর ইব্রাহিম আমাদের সাথে ছিল, চলে গেছে, এখন কোথায় আছে, আস্তে করে নিক্ষিপ্ত হয়েছে। আর যারা এই দল থেকে চলে গেছে বা দলের সাথে যারা বেইমানি করছে তাদের কি অবস্থা হয়েছে দেখেন। সুতরাং মাথায় রাখতে হবে যে দলের প্রতি অকুণ্ঠ বিশ্বাস, শ্রদ্ধা, সম্মান রেখে সিদ্ধান্তকে মেনে চলার প্রবণতা রাখতে হবে এবং রাজনীতি করতে হবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই মতবিনিময় সভার বক্তব্য শেষ করলাম। আপনাদেরকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জিন্দাবাদ। বাংলাদেশের আগামী মানুষকে ঐক্যবদ্ধ করছেন আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শ্লোক নেতৃবৃন্দ, এতক্ষণ আপনারা
আমাদের প্রিয় নেতা, আমাদের যুবদলের গর্ব, আপনাদের সকলে আমরা সৌভাগ্য যে আমাদের প্রিয়